আমরা এখন দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত কৃষিকাজ সম্পর্কে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। 1960-এর দশকে স্বাধীনতার পরে ভারতবর্ষে কৃষিক্ষেত্রে নূতন প্রযুক্তির সাহায্যে ফসল উৎপাদনের যে অভূতপূর্ব উন্নতি ঘটে তাকেই আমরা সবুজ বিপ্লব বলি। এখানে বিপ্লব কথার অর্থ বিদ্রোহ নয়, কিন্তু কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনকেই বোঝানো হয়েছে। স্বাধীনতা লাভের আগে ভারতে কৃষি ব্যবস্থার দিকে লক্ষ্য করলে আমরা দেখেছি যে তা ছিল অনুন্নত ও জীবিকা সত্তাভিত্তিক। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রায় ছিল না বললেই চলে। ফলে হেক্টর প্রতি উৎপাদন, মাথাপিছু উৎপাদন ও মোট কৃষিজাত উৎপাদন ছিল অত্যন্ত কম। সেই সময় ভারতের মোট জনসংখ্যার 70 থেকে 75% মানুষ কৃষির ওপর নির্ভরশীল হলেও ভারতে খাদ্যশস্যে স্বনির্ভর স্বনির্ভরশীল তারা ছিল না। ফলে খাদ্যের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য ভারতকে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হতো। সরকারি পদক্ষেপ। স্বাধীনতার পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশেষভাবে 4টি উদ্দেশ্যে কৃষির উন্নতি ও গ্রামীণ অর্থনীতির উন্নতির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সেগুলি হলো: 1. কৃষি উৎপাদন বৃদ্ধি। 2. কাজের সুযোগ বৃদ্ধি। 3. কৃষির ওপর জনসংখ্যার চাপ হ্রাস। এবং 4. গ্রামে মানুষের মধ্যে আয়ের বৈষম্য কমানো। এই পদক্ষেপগুলি কার্যকর করার উদ্দেশ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অর্থাৎ 1956 থেকে 61 সাল, এই সময় ফোর্ড ফেডারেশন এর একদল বিজ্ঞানী ইন্ডিয়ানস ফুড ক্রাইসিস অ্যান্ড স্টেপস স্টেপস টু মিট ইট নামে যে রিপোর্ট জমা দেন, তারই ওপর নির্ভর করে কয়েকটি স্থানে নিবিড় কৃষি উন্নয়নের কাজ শুরু হয়। এই কর্মসূচি পরে উচ্চ ফলনশীল বীজ কর্মসূচি নামে পরিচিত হয়। 1960 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী, বিহারের শাহাবাদ, ছত্তিশগড়ের রায়পুর, তামিলনাড়ুর থাঞ্জাভুর, পাঞ্জাবের লুধিয়ানা, উত্তরপ্রদেশের আলিগড় এবং রাজস্থানের পালি জেলায় এই নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি কাজ শুরু হয়। এর প্রভাবে 1960 সালের পর কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে। ফলে ফসল উৎপাদনে বৃদ্ধি পেয়ে ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংভর হওয়ার সাথে সাথে উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশেও রপ্তানি করতে শুরু করে। 1960-এর দশকের পর থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যবস্থার এই যে আমূল পরিবর্তন ঘটে, একেই সবুজ বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লবের ইতিহাস বা পটভূমি: 1950 সালে মেক্সিকো সিটিতে অবস্থিত আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্রের দুজন বিশিষ্ট বিজ্ঞানী, ডক্টর নরম্যান বোরলগ এবং ডক্টর হেসার, তাদের নেতৃত্বে উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার হয়। এর ফলে মেক্সিকোতে গমের ফলন প্রায় 2 থেকে 2.5 গুণ বেড়ে যায়। ঠিক একইভাবে ম্যানিলাতেও আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রে উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার হয়। এরপর 1963 খ্রিস্টাব্দে ভারতে কৃষি উন্নতির লক্ষ্যে নরম্যান বোরলগের নেতৃত্বে এবং ভারতীয় কৃষি বিজ্ঞানীদের সহায়তায় উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে প্রথম 100 কেজি উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে দেখা যায় হেক্টর প্রতি উৎপাদন আগের তুলনায় 3 থেকে 4 গুণ বেড়েছে। 1966 সালে 16,000 টন উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে ভারতের উত্তর পশ্চিম অংশের রাজ্যগুলিতে 4 লক্ষ হেক্টর জমিতে চাষের ফলে দেখা যায় উৎপাদন আগের তুলনায় 25% বেড়েছে। এই উৎপাদন বৃদ্ধির হার ভারতের স্বাধীনতার পরে বিগত 16 বছরে
মধ্যে সবচেয়ে বেশি। মূলত গম উৎপাদনে এই অস্বাভাবিক পরিবর্তনকে সবুজ বিপ্লব আখ্যা দেওয়া হলেও ডক্টর হেসারের মতে 1968 সালে ভারতে দ্রুত হারে গম উৎপাদন বৃদ্ধি এবং পরবর্তী সময়ে অন্যান্য খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেতে থাকায় থাকাই হলো সবুজ বিপ্লব। ভারতে এই সবুজ বিপ্লবের জনক বলতে আমরা ডক্টর এম.এস. স্বামীনাথনকে জানি। সেই সাথে আরও একজনের নাম আমরা জানতে পারি। তিনি হলেন মার্কিন শাসনতন্ত্রের অন্যতম সদস্য উইলিয়াম এস গার্ড। যদিও 1950 সালে মেক্সিকোতে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়, তবুও 1968 সালের 8ই মার্চ সবুজ বিপ্লব শব্দটি ব্যবহারের অধিকারী হলেন তিনি। সবুজ বিপ্লবের রূপায়ণের জন্য বিভিন্ন আহ, ব্যবস্থা গৃহীত হয়। এগুলি সম্পর্কে আমরা এখন দেখব। সবুজ বিপ্লব রূপায়ণের জন্য গৃহীত পদক্ষেপ বা সবুজ বিপ্লবের উপাদান সমূহ। ভারতে বেশ কিছু উপাদান বা পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সবুজ বিপ্লবের সার্থক রূপায়ণ ঘটেছিল। উপাদানগুলি হলো: 1. উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, এটি হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। দ্বিতীয়ত, জলসেচের ব্যবহার বৃদ্ধি। তৃতীয়ত, পর্যাপ্ত রাসায়নিক সারের ব্যবহার। চতুর্থত, কীটনাশকের ব্যবহার। পঞ্চমত, খণ্ড খণ্ড জমি একত্রীকরণ। ষষ্ঠত, ভূমি সংস্কার। সপ্তমত, গ্রামীণ বৈদ্যুতিকরণ। অষ্টমত, গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে গ্রামীণ পরিবহনের উন্নতি সাধন ও বিপণন কেন্দ্র স্থাপন। 9 নম্বরে আমরা বলি কৃষির জন্য ঋণদান। 10, কৃষিতে আধুনিক ও উন্নত মানের যন্ত্রের ব্যবহার। এবং 11, কৃষি বিদ্যালয় স্থাপনের মাধ্যমে কৃষককে সঠিক শিক্ষাদান। এইভাবে আমরা দেখি কৃষি বিজ্ঞানী নরম্যান বোরলগ ও তার সহযোগীদের প্রচেষ্টায় উদ্ভাবিত এক বিশেষ জাতের সংকর বীজ গম উৎপাদনে অভূতপূর্ব সাফল্য এনে দেয়। সেগুলি হলো লার্মা রোজো 644, সোনারা 64, কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল গমের বীজ, এবং IR8, জয়া, পদ্মা প্রভৃতি ধানের বীজ কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। এখন আমরা সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করব। কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব বা ফলাফল। অন্যান্য উন্নয়নশীল দেশগুলির মতো ভারতেও বিভিন্নভাবে সবুজ বিপ্লবের প্রভাব পড়েছে। কৃষি উৎপাদন উন্নয়নের সাথে সাথে এর কিছু কিছু ক্ষতিকারক দিকও লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর, কৃষিদ্রব্য উৎপাদন বৃদ্ধি। সবুজ বিপ্লবের ফলে দ্রব্য বিশেষভাবে খাদ্যশস্য উৎপাদন অনেকটাই বৃদ্ধি পায়। তাই অনেকে সবুজ বিপ্লবকে শস্য বিপ্লব বলেছেন। 1960-61 সালে উৎপাদন ছিল 8.2 কোটি মেট্রিক টন। 2011-12 সালে তা 3 গুণ বেড়ে হয় 25.7 কোটি মেট্রিক টন। তবে সব খাদ্যশস্যের উৎপাদন সমান হারে বাড়েনি। যেমন ধান উৎপাদন বাড়ে 3 গুণ, তৈলবীজ 4 গুণ, ডাল 1.5 গুণ, সবচেয়ে বেশি বাড়ে গম উৎপাদন প্রায় 9.5 গুণ। তাই ভারতে সবুজ বিপ্লবকে গম বিপ্লবও বলা হয়। অন্যদিকে এর কুফল হিসাবে আমরা বলতে পারি যে ভারতের সার্বিক কৃষির উন্নতিতে সবুজ বিপ্লবের প্রভাব কম। যেমন গম ও ধান উৎপাদনে সর্বাধিক প্রভাব পড়লেও মিলেট তৈলবীজের ওপর এর মাঝারি প্রভাব এবং ডাল জাতীয় খাদ্যের ক্ষেত্রে এর কম প্রভাব পড়েছে, এবং কার্পাস ও পাট উৎপাদনের ক্ষেত্রে এর কোনো প্রভাবই প্রায় পড়েনি। দ্বিতীয়ত হলো খাদ্যশস্যের আমদানি হ্রাস। সবুজ বিপ্লবের আগে পর্যন্ত ভারতে বিদেশ থেকে খাদ্য সামগ্রী আমদানি করতে হতো। খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির ফলে বর্তমানে ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংভর বা স্বয়ংসম্পূর্ণ।
ভারতকে এখন খাদ্যশস্য আমদানি করতে হয় না, উপরন্তু কিছু পরিমাণ খাদ্য সে রপ্তানিও করে থাকে। তৃতীয়ত হলো কৃষকের আয় বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধির ফলে কৃষকের আয় বৃদ্ধির সাথে সাথে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। আবার এর কুফল হিসাবে আমরা বলতে পারি যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা অর্থের অভাবে উন্নত যন্ত্রপাতি, ভালো জাতের বীজ, জলসেচের ব্যবস্থা করতে না পারায় তাদের উৎপাদনও বাড়াতে পারেনি। ফলে ধনিক চাষিরা আরও ধনী হলেও প্রান্তিক চাষিরা এই বিপ্লবের সুবিধা গ্রহণ করতে পারেনি। চতুর্থত হলো বর্ধিত লাভের মাধ্যমে কৃষির উন্নতি। ফসল উৎপাদন বৃদ্ধির ফলে কৃষকরা তাদের লভ্যাংশ দিয়ে আরও বেশি পরিমাণে ফসল তৈরির উপাদান সংগ্রহ করে, কৃষির উন্নতি ঘটিয়ে থাকে। আবার অপরপক্ষে বলা যায় সব কৃষকের অর্থনৈতিক অবস্থা সমান হয় না। সুতরাং যাদের হাতে বেশি অর্থ থাকে তারা বেশি লাভবান হয়, আর যাদের হাতে কম অর্থ থাকে তারা আরও দরিদ্র হয়ে পড়ে। এই আর্থিক দূরত্বের ফলে সামাজিক দূরত্ব তথা বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়। পঞ্চমত হলো শিল্পের উন্নতি সাধিত হয়। উন্নত কৃষি যন্ত্রপাতি যথা ট্রাক্টর, হারভেস্টার, পাম্পিং মেশিন, সেই সাথে সার, কীটনাশক প্রভৃতির চাহিদা বেড়ে যাওয়ার ফলে এইসব দ্রব্যের উৎপাদনকারী শিল্পের উন্নতি হয়। সেই সাথে উৎপাদিত কৃষিজ ফসলের ওপর ভিত্তি করে কৃষিভিত্তিক শিল্পের যেমন ময়দা কল, চাল কল, চিনি, বনস্পতি প্রভৃতি উন্নতি ঘটে এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটতে থাকে। ষষ্ঠত হলো গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পায়। কৃষিতে উন্নত যন্ত্রপাতি ও উৎপাদন সমূহ ব্যবহারের ফলে কৃষিভিত্তিক শিল্পের উন্নতি ও বিকাশ ঘটায়। একদিকে যেমন গ্রামীণ কর্মসংস্থানে বৃদ্ধি ঘটে, আবার অপরপক্ষে আধুনিক যন্ত্রপাতিগুলির ব্যবহারের ফলে কৃষিকাজে গ্রামীণ মজুরের সংখ্যা কমে যাওয়ার ফলে বেকারত্ব বেড়ে যায়। সপ্তমত আমরা দেখি কৃষকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সবুজ বিপ্লবের আগে বেশিরভাগ কৃষক ছিল অশিক্ষিত। আধুনিক কৃষি, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না বললেই চলে। কিন্তু সবুজ বিপ্লবের ফলে কৃষকের পুরাতন দৃষ্টিভঙ্গি বদলে যায়। গ্রামীণ শিক্ষার হার বাড়ে, আধুনিক প্রযুক্তি সম্বন্ধে তারা শিক্ষা লাভ করে। ফলে প্রাচীন কৃষি ব্যবস্থার খোলস ছেড়ে তারা উন্নত ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে চলে। আবার অপর পক্ষে এই ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা ভারতের সব অঞ্চলে সমানভাবে প্রভাবিত হয়নি। কোনো কোনো অঞ্চলে এর দ্রুত প্রভাব ঘটেছে, আবার কোথাও কম হারে প্রভাবিত হয়েছে, যার ফলে আঞ্চলিক ও সামাজিক বৈষম্যের সৃষ্টি হয়েছে। অষ্টমত আমরা দেখি বাস্তুতন্ত্রের ওপর প্রভাব পড়েছে। সবুজ বিপ্লব প্রভাবিত অঞ্চলে জলসেচের প্রভাবে যে যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অপরপক্ষে অত্যধিক জলসেচের প্রভাবে মৃত্তিকার দূষণও ঘটেছে, মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পেয়েছে, ভৌম জলের অবনমন ঘটেছে, মাটির যান্ত্রিক ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়েছে। অত্যধিক সার ও কীটনাশক প্রয়োগে মৃত্তিকা দূষণ এবং সেই সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জল দূষণ ও বায়ু দূষণও ঘটে। এরপর আমরা সবুজ বিপ্লবের স্থিতাবস্থা বজায় রাখার পদক্ষেপগুলি সম্পর্কে দেখব। 1966 সালের পর সবুজ বিপ্লবের প্রভাবে ভারতে ফসল উৎপাদন দ্রুত হারে বাড়লেও বিগত 2 দশকে বৃদ্ধির হার বেশ কিছুটা নিম্নমুখী। এই উৎপাদনশীলতা কমে যাওয়ার প্রধান কারণ হিসাবে বলা যায় যে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ওপর কোনো রকম দৃষ্টি না দেওয়া। সুতরাং উৎপাদনের স্থিতাবস্থা বজায় রাখতে কতগুলি পদক্ষেপ গ্রহণ করা দরকার। প্রথমত, আরও বিস্তৃত অঞ্চলে সবুজ বিপ্লবের আওতায় আনা। দ্বিতীয়ত, আরও বেশি ফসলকে সবুজ বিপ্লবের আওতাভুক্ত করা। তৃতীয়ত, জলসেচের উন্নতি সাধন করা। চতুর্থত, ক্ষুদ্র ও প্রান্তিক চাষির উন্নতি সাধন করা। পঞ্চমত, উৎপাদনশীলতার বৃদ্ধি ঘটানো।
ষষ্ঠত, কৃষি প্রগাঢ়তা বৃদ্ধি ঘটানো। এখন আমরা দ্বিতীয় সবুজ বিপ্লব সম্পর্কে দেখব। প্রথম সবুজ বিপ্লবের নেতিবাচক দিকগুলি লক্ষ্য করে ভারত সরকার 2004 সালে দ্বিতীয় সবুজ বিপ্লব পরিকল্পনা গ্রহণ করেন। মূলত বর্ধিত জনসংখ্যার খাদ্যের যোগানের সাথে সাথে পরিবেশের ভারসাম্য বজায় রাখা, উন্নত প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ যেমন মৃত্তিকা, উদ্ভিদ, ফসল, মাছ ইত্যাদি সংরক্ষণ করাই হলো দ্বিতীয় সবুজ বিপ্লবের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনে কতগুলি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমত, ক্ষুদ্র জলসেচ প্রকল্প। ভারত সরকার একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে 1.4 কোটি হেক্টর জমিতে ক্ষুদ্র চাষের আওতায় এনে জলের ব্যয় সংকোচনের জন্য আধুনিক সেচ পদ্ধতি যেমন স্প্রিংলার, ড্রিপ প্রভৃতির উপর গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে জৈব কৃষি। রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের ফলে প্রথম সবুজ বিপ্লব বিপ্লবে যেমন পরিবেশের ক্ষতি হয়েছে, সেই সাথে উৎপাদনশীলতাও কমেছে। তাই জৈব প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনের উপর নজর দেওয়া হয়েছে। তৃতীয়ত হলো হিসেব নিকেশ করে চাষ করা। এই পদ্ধতিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে মৃত্তিকার উর্বরতা, ফসলের ধরন, কতটা জলের প্রয়োজন, কতটা উৎপাদন বৃদ্ধি হবে, সেই সাথে উৎপাদিত ফসলে বাজার দাম আগের থেকে হিসেব করে ফসল উৎপাদন করার ব্যবস্থা করা হয়। চতুর্থত হলো ইকো চাষ। কৃষি উন্নতির সাথে সাথে জীববৈচিত্র্যের সংরক্ষণ করায় ইকো চাষ বলা হয়। এর ফলে কৃষিকাজের সাথে সাথে পরিবেশ ও সংরক্ষিত হয়। দ্বিতীয় সবুজ বিপ্লবে এই ইকো চাষের প্রতি বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব শ্বেত কৃষি। সূক্ষ্ম জীবাণুকে কাজে লাগিয়ে কৃষির উন্নতি সাধন করাকে বলা হয় শ্বেত কৃষি। এই কৃষি ব্যবস্থায় পরিবেশের ক্ষতির সম্ভাবনা কম হয়। সাদা জামাকাপড় পরা বিজ্ঞানী ও গবেষকদের সহায়তায় এই কৃষি আহ, উন্নতি সাধিত হয় বলে একে শ্বেত কৃষি বলা হয়। 6 হলো কৃষি বৈচিত্র্যের ওপর গুরুত্ব। খাদ্যশস্য উৎপাদনের সাথে সাথে অন্যান্য অর্থকরী ও বাণিজ্যিক শস্য যেমন কার্পাস, পাট, তামাক, চা, কফি, ফুল, ফল, শাকসবজির ওপর গুরুত্ব দিয়ে কৃষির বৈচিত্র্য ঘটানোর মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করা। এরপর আমরা সপ্তমত দেখব অন্যান্য কৃষির উপর গুরুত্ব। পশুপালন, মাছ চাষ, ডেয়ারি, পোল্ট্রি প্রভৃতি ভারতীয় কৃষি এবং ভারতীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ অঙ্গ। যেসব গুলির ওপর সঠিক নজর রাখলে পুষ্টিকর খাদ্যের যোগান তথা অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। উন্নত পদ্ধতিতে মাছ চাষে পশ্চিমবঙ্গ, ডেয়ারিতে গুজরাট, পোল্ট্রিতে অন্ধ্রপ্রদেশ সমৃদ্ধি লাভ করেছে। আমরা এখন দেখব শ্বেত বিপ্লব সম্পর্কে। সবুজ বিপ্লব ব্যাপকভাবে সাফল্য লাভের পর ভারত সরকার অপারেশন ফ্লাড কর্মসূচির মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ নজর দেন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পর ভারতে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের উৎপাদন দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, যার হার বছরে 4%। বর্তমানে দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। ভারতের জাতীয় আয়ের একটি বড় অংশ আসে এই উৎপাদন থেকে। এই উৎপাদনের উন্নতি ঘটেছে সমবায় প্রথার মাধ্যমে। সমবায় প্রথার মাধ্যমে ডেয়ারি উন্নতির জন্য 1965 সালে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড বা এনডিডিবি স্থাপিত হয়। এই সংস্থার প্রথম চেয়ারম্যান ছিলেন ভার্নিস ক্যারিয়ন ভার্গিস কুরিয়ন। তাকেই ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়। 1970 খ্রিস্টাব্দে এনডিডিবি এর সাহায্যে অপারেশন ফ্লাড প্রকল্পের মাধ্যমে দুধ উৎপাদন শুরু হয়। বর্তমানে প্রকল্পটি পৃথিবীর
বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী প্রকল্প। ভারতে সমবায় প্রথায় মাধ্যমে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের উৎপাদনে দ্রুত হারে উন্নয়নকেই শ্বেত বিপ্লব বলা হয়। অপারেশন ফ্লাড প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ দুধ উৎপাদনকারী ও শহরের উপভোগকারীদের মধ্যে সংযোগ ঘটানো। এই উদ্দেশ্যে 1 নম্বর, গ্রামের দুধ উৎপাদনের উন্নতির জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ। দ্বিতীয়ত, দুধ সংরক্ষণ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। তৃতীয়ত, সঠিক সময়ে দুধ ও দুগ্ধজাত দ্রব্য মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা। এই উদ্দেশ্যগুলি বিভিন্ন পর্যায়ে রূপায়িত করা হয়। প্রথম পর্যায় 1970 থেকে 1980, এই সময় 10টি রাজ্যে 18টি দুগ্ধ কেন্দ্র গড়ে ওঠে। মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই শহরকে এই ফ্লাডের সাথে যুক্ত করা হয়। 13,000 গ্রামে প্রায় 15 লক্ষ মানুষ দুধ উৎপাদনের সাথে জড়িত হয়। দ্বিতীয় পর্যায়ে, যেটি 1981 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই দ্বিতীয় পর্যায়ে কর্ণাটক, রাজস্থান ও মধ্যপ্রদেশে দুগ্ধ উৎপাদনের উন্নতি ঘটে। 136টি দুগ্ধ কেন্দ্র গড়ে ওঠে। এই পর্যায়ে 34,500 গ্রাম ও 36 লক্ষ মানুষ দুধ উৎপাদনের সাথে যুক্ত হয়। তৃতীয় পর্যায়, যেটি 1985 থেকে 1996 পর্যন্ত, এই পর্যায়ে উৎপাদন আরও বৃদ্ধি পায়। 170টি দুগ্ধ কেন্দ্র স্থাপিত হয়। সারা ভারতে 73,000 ডেয়ারি সমবায় গড়ে ওঠে। 94 লক্ষ মানুষ এই দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত হয়। এইভাবে অপারেশন ফ্লাডের বিভিন্ন পর্যায়ে ব্যাপক হারে দুধের উৎপাদন বৃদ্ধি হলো শ্বেত বিপ্লব। এখন আমরা শ্বেত বিপ্লবের ফলাফল দেখব। প্রথমত, শ্বেত বিপ্লবের প্রভাবে স্বাধীনতার পর ভারতের দুধ উৎপাদন 6.6 গুণ বৃদ্ধি পায়। 1950-51 সালে দুধের উৎপাদন ছিল 1.7 কোটি মেট্রিক টন। সেখানে 1909 থেকে 10 সালে উৎপাদন বেড়ে দাঁড়ায় 11.25 কোটি মেট্রিক টন। দ্বিতীয়ত, মাথাপিছু দুধের পরিমাণ 124 গ্রাম থেকে 2 গুণ বেড়ে 263 গ্রাম হয়। তৃতীয়ত, ভারতের দুধের আমদানি পুরোপুরি বন্ধ হয়, বরং ভারত দুগ্ধজাত দ্রব্য রপ্তানি করে। চতুর্থত, সারা ভারতকে দুধ গ্রিডের মাধ্যমে যুক্ত করা হয়, যাতে দুধের আঞ্চলিক বৈষম্য দূর হয়, দুধের দামের ওঠানামা কমে যায় এবং উপযুক্ত মূল্যে দুধ সরবরাহ করা সম্ভব হয়। পঞ্চমত, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 70,000 গ্রামের 1 কোটি মানুষ উপকৃত হয়। ষষ্ঠত, অধিক দুগ্ধ প্রদানকারী উন্নত প্রজাতির গরু উদ্ভব ঘটানো হয়। ভারতের দুগ্ধজাত শিল্পের কিছু সমস্যা দেখা দেয়। এই সমস্যার মধ্যে প্রথম আমরা বলতে পারি, ভারতে গরু ও মোষের দুধ প্রদানের ক্ষমতা উন্নত দেশগুলির তুলনায় অনেক কম। দ্বিতীয়ত, দুধ উৎপাদন ক্ষেত্রগুলি ছোট ও বিচ্ছিন্ন হওয়ায় দুধ সংরক্ষণ ও বিপণনের সমস্যা হয়। তৃতীয়ত, অধিক উষ্ণতা ও পরিকাঠামোর অভাবে প্রচুর দুধ নষ্ট হয়। চতুর্থত, দুধ উৎপাদন সংগ্রহের পদ্ধতি অতি প্রাচীন হওয়ায় উৎপাদনশীলতা কম। পঞ্চমত, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য গবাদি পশু নানা রকম রোগের শিকার হয় এবং দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়। ষষ্ঠত, পরিবহন ব্যবস্থা অনুন্নত হওয়ায় দ্রুত পরিবহনের অভাবে দুধের মতো পচনশীল বস্তু সময় মতো বিক্রি করতে না পারায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন আমরা বিশেষ করে শ্বেত বিপ্লবের কিছু বিষয় সম্পর্কে আরেকটু দেখব, যেটা শ্বেত বিপ্লবের উপসংহার রূপে আমরা বলতে পারি। 1946 খ্রিস্টাব্দে গুজরাটের আনন্দে সমবায় ভিত্তিক যে দুধ শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছে তা আমুল নামে পরিচিত। গুজরাট সহ ভারতের প্রায় 28 লক্ষ
দুধ উৎপাদনকারী শ্রমিক এই শিল্প কেন্দ্রের সাথে যুক্ত। দুধ উৎপাদনে আমূল মডেলই সারা ভারতে শ্বেত বিপ্লব ঘটাতে সাহায্য করেছে। সেই কারণে ভারতের প্রায় বেশিরভাগ এলাকাকে আমূল মডেলের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা এখন নীল বিপ্লব সম্পর্কে দেখব। 1970 সালের পরবর্তী সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ঘটিয়ে ভারতে মাছ এবং সামুদ্রিক জীবের সংগ্রহ ও উৎপাদন বৃদ্ধিকে নীল বিপ্লব বলা হয়। অধ্যাপক হীরালাল চৌধুরীকে ভারতের নীল বিপ্লবের জনক বলা হয়। 1970 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে মৎস্য সংগ্রহ ও মৎস্য চাষের প্রাচীন পদ্ধতি সরিয়ে ফেলে গ্রামীণ কৃষক ও ধীবরদের উন্নতি, গ্রামীণ অর্থনৈতিক উন্নতি ও দেশের মানুষের জন্য অধিক প্রোটিন যুক্ত খাদ্যের যোগান দিতে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রথমত, আভ্যন্তরীণ মৎস্য চাষের উন্নতির জন্য FFDA এবং NPFSD নামে দুটি প্রকল্প গৃহীত হয়। এর প্রভাবে 4.25 লক্ষ হেক্টর জলাশয়ে মাছ চাষ বৃদ্ধি হয়। দ্বিতীয়ত, ভারতে বিখ্যাত জলাধারগুলিকে মাছ চাষের আওতায় নিয়ে আসা হয়। তৃতীয়ত, মাছ চাষের উৎপাদন বৃদ্ধির জন্য ভুবনেশ্বরে CIFA, চেন্নাইয়ে CIBA এবং ব্যারাকপুরে CIFRI নামে মৎস্য গবেষণাগার স্থাপিত হয়। ভুবনেশ্বরে CIF এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর VRP সিনহা। 4 নম্বর, সামুদ্রিক মৎস্য আহরণের উন্নতির জন্য কোচিন, চেন্নাই, বিশাখাপত্তনম, রায়চক, পারাদ্বীপ ও মুম্বাইয়ে 6টি প্রধান বন্দর এছাড়াও 33টি অপ্রধান বন্দর ও 130টি মৎস্য সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়। পঞ্চমত, বিশেষ ছাড় প্রকল্পের মাধ্যমে গরিব জেলেদের জাল, ছোট নৌকা প্রভৃতি কেনার সুযোগ করে দেওয়া হয়। ষষ্ঠত, উপকূলে 11,700 বর্গ কিলোমিটার লবণাক্ত জলে মাছ ও চিংড়ি চাষের গুরুত্ব প্রদান করা হয়। সপ্তমত, সামুদ্রিক মৎস্য আহরণের উন্নতির কারণে ভারত সরকার 1904 সালে সামুদ্রিক মৎস্য আহরণ নীতি ঘোষণা করেন। ভারতের এইসব পদক্ষেপের ফলে মৎস্য আহরণ অতি দ্রুত বেড়ে যায়। 1970-71 সালে ভারতে মৎস্য সংগ্রহ ছিল 17.56 লক্ষ মেট্রিক টন। 2010-11 সালে উৎপাদন প্রায় 5 গুণ বেড়ে হয় 82.90 লক্ষ মেট্রিক টন। ভারতে এই দ্রুত হারে মৎস্য সংগ্রহ আহরণ ও মৎস্য চাষের যে অগ্রগতি তাকেই বলা হয় নীল বিপ্লব। সেই সাথে ভারত চিংড়ি চাষের উৎপাদন বৃদ্ধিকে গোলাপি বিপ্লবও বলে। নীল বিপ্লবের ফলাফল। প্রতিটি বিপ্লবের মতো নীল বিপ্লবেও কিছু সুফল এবং কিছু কুফল আছে। সুফলগুলির মধ্যে প্রথম হলো ভারতে খাদ্যের যোগান সুনিশ্চিত করে। দ্বিতীয়ত, প্রোটিন জাতীয় খাদ্যের যোগান বাড়ায়। তৃতীয়ত, 1.5 কোটি মানুষের কর্মসংস্থান হয়। চতুর্থত, মৎস্যকে ঘিরে বৈদেশিক বাণিজ্য গড়ে ওঠে। এর কুফলগুলির মধ্যে উপকূল অঞ্চলে পরিবেশ ও জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ কিছু স্থানীয় মাছের অবলুপ্তি ঘটে। তৃতীয়ত, অধিক মাত্রায় মাছের খাদ্য ও ওষুধ প্রয়োগে অন্যান্য জীবকুল ধ্বংস হয়। চতুর্থত, জল দূষণ ঘটে। পঞ্চমত, ভারতে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়।